দেখুন, ইসরায়েল কিন্তু এই যে অ্যাটাকটা করেছে, এটা কিন্তু বিচ্ছিন্ন নয়। ইসরায়েল এই অ্যাটাক করার আগে কিন্তু আমার ধারণা আমেরিকাকে জানিয়েছে, এবং আমেরিকা এই এটা জানতো। ইসরায়েল এই যে গত বেশ কয়েক বছর ধরে এই যে অ্যাটাকিং মোডে আছে, এটা কিন্তু খুব বিচ্ছিন্নভাবে এটাকে দেখলে চলবে না। অর্থাৎ ইসরায়েল কিন্তু এই অ্যাটাক করার জন্য ইসরায়েলকে কিন্তু মদদ দেওয়া হচ্ছে বা প্ররোচিত করা হচ্ছে। ফলে সেই অর্থে ইসরায়েল যে ইরানের ওপর যে অ্যাটাকটা করলো, সেটা হঠকারী, এই শব্দটা ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে আমার অন্তত একটু ধন্ধ আছে। অর্থাৎ এটা আমি বলবো একটা পলিটিক্যাল গেমেরই একটা স্টেপ, একটা বড় রাজনৈতিক খেলার একটা প্রথম ধাপ। সেই খেলাটায় ইসরায়েল সফল হবে কি ব্যর্থ হবে সেটা পরের প্রশ্ন। কিন্তু এই খেলাটায় অনেকে জড়িত আছে, আমেরিকা জড়িত আছে, এবং ইসরায়েল যে অ্যাটাকটা করেছে সেটা কিন্তু বাকিদের অজানা নয়। মুখে কেউ স্বীকার করবে না, কিন্তু এটা আমেরিকা জানতো। ফলে একটা বৃহৎ রাজনৈতিক গেমের একটা পার্ট হচ্ছে ইসরায়েল। ফলে ইসরায়েল সেই কারণে অ্যাটাক করেছে। আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে আমেরিকা কিন্তু অনেকদিন ধরে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম, তার উপরে একটা নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে। আহ, মুখে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার প্রোটোকলের মধ্যে ইরানকে নিয়ে আসা, বা ইরানের যে আহ, বিধ্বংসী পরমাণু বোমা নাকি ইরান তৈরি করে ফেলেছে, এর ওপরে একটা নিয়ন্ত্রণ। ফলে এই দুটো স্বার্থ কিন্তু, এবং ইসরায়েলের সাথে ইরানের যে বিরোধিতা, এই দুটো স্বার্থ কিন্তু এক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমেরিকান ইন্টারেস্ট এবং ইসরায়েলি ইন্টারেস্ট। ফলে এই অ্যাটাকটা কিন্তু পরিকল্পিত, এবং সেটা ভবিষ্যতে সেটা সাকসেসফুল হবে কি আনসাকসেসফুল হবে সেটা পরের প্রশ্ন। কিন্তু এই হঠকারী শব্দটা বোধহয় এক্ষুনি ব্যবহার আহ, করতে আমি অন্তত দ্বিধাবোধ করব। তো এখানে অনেকবাবু আমার আপনার কাছে প্রশ্ন, যে আপনি যেটা বলছেন যে একে হঠকারী বলা যাবে না, এটা সুপরিকল্পিত একটা সিদ্ধান্ত, এবং যেভাবে আমরা দেখেছি যে উইথ প্রিসিশন যে অ্যাটাক হয়েছে, যেখানে দাঁড়িয়ে একদম যে যে আহ, পরমাণু শক্তির যে থিঙ্ক ট্যাঙ্ক, সেই থিঙ্ক ট্যাঙ্ককে এলিমিনেট করে দেওয়ার যে প্রয়াসটা হয়েছে উইথ প্রিসিশন, সেটা হয়েছে। কিন্তু তারপরে যে পাল্টাটা, বিশেষ করে আয়রন ডোমের মতো বহু চর্চিত একটা সিস্টেম, সেই সিস্টেম ফেল করে গেল। আমি এই জায়গাটাই ধরার চেষ্টা করছি যে এই প্রত্যাঘাতটা কি কিছুটা অপ্রত্যাশিত ইসরায়েলের কাছে? না, এই প্রত্যাঘাতের যে মাত্রা, সেটা হয়তো অপ্রত্যাশিত। প্রত্যাঘাতটা অপ্রত্যাশিত না। এই যে একসঙ্গে প্রায় 100 মিসাইল, ড্রোন, এইগুলো দিয়ে যে হামলা, সেটা বোধহয় ইসরায়েল অতটা আশা করেনি। ইসরায়েল যেটা ভেবেছিল যে একটা প্রত্যাঘাত হবে এবং অতীতের মতো আয়রন ডোম সেটা সামলে দেবে। কিন্তু আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অনেকেই বলেন যে একসাথে যদি কয়েকশো মিসাইল হানা হয়, তখন কিন্তু এই জাতীয় আয়রন ডোম বলুন, গোল্ডেন ডোম বলুন, সেগুলো কিন্তু খুব কার্যকর থাকে না। এক্ষেত্রে কিন্তু ভারতেরও আমি বলবো যে একটা এ থেকে একটা লেসন বা একটা ইয়ে নিতে হবে, একটা শিক্ষা নিতে হবে। আগামী দিনে আমরা এরকম কতটা প্রতিহত করার জায়গায় থাকবো, আমি প্রতিরক্ষার দিক থেকে একেবারে বলছি, মানে আমাদের সিকিউরিটি সুদর্শন অ্যাসপেক্ট থেকে, চক্র বা এটা আকাশ, ভাবতে তার কথা হবে। বলছেন? সেগুলো ভাবতে হবে এবং আরো জোরদার করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। কেন, আমাদের চারপাশে তো চীন আছে, পাকিস্তান আছে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা সকলেই জানি খুব ভালো নয়। ফলে এ, ইসরায়েলের কাছে এই মাত্রার আঘাতটা আমার ধারণা সেটা একটু আনএক্সপেক্টেড ছিল। আমি এখানেই আসবো অভ্রর কাছে, যে অভ্র যেভাবে এই অঞ্চলের মধ্যপ্রাচ্যের যে জিও পলিটিক্যাল সিনারিও যদি আমরা দেখি, এটা ঠিক কি যে ইসরায়েলের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক একেবারে একটা ভিন্ন খাতে বইতে শুরু করেছে সাম্প্রতিক অতীতে, এবং যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ইসরায়েল এবং ভারত তাদের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, সেটাকে কিভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চলেছে। কিন্তু যখন এই ইসরায়েল ইরান এরকম একটা সংঘাতের পরিবেশ, তখন ভারতের অবস্থান কি হওয়া উচিত বলে তোমার মনে হয়? দেখুন, ভারতের অবস্থান হচ্ছে ভারত ভারতের কথা ভাববে। ভারত ইসরায়েলের সঙ্গে কতটা অ্যালাইন বা ইরানের সঙ্গে কতটা অ্যালাইন, দ্যাট উইল বি ডিপেন্ডেন্ট অন আওয়ার ইন্টারেস্টস। এটা কিন্তু পরিষ্কার।
আমাদের বিদেশ মন্ত্রক বারংবার এটা পরিষ্কার করেছে, কেন্দ্র সরকার বারংবার এটা পরিষ্কার করেছে। সেজন্য আমি একটা ইস্যুতে আসছি যেটা হয়তো আমাদের ভারতবর্ষের মানুষদের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে, যেটা অ্যাপ্রিহেন্ড করা হচ্ছে যে ক্রুড অয়েল প্রাইসেস বেড়ে যাবে এটা যদি যুদ্ধ চলে, এবং হ্যাঁ আরও বাড়তে পারে। এবার সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে পেট্রোলের দামও বাড়তে পারে, এটা একটা অ্যাপ্রিহেনশন করা হচ্ছে। এবার আমি কয়টা স্পেসিফিক তথ্য এখানে তুলে ধরছি। দেখুন 2021-22 থেকে কিন্তু আমাদের দেশে পেট্রোলের প্রাইস মোটামুটি স্টেবিলাইজড বলা চলে। তার বেশ কিছু কারণ আছে, কেন্দ্র বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং সেন্ট্রাল এক্সাইজ ডিউটি অনেকটা কিন্তু কমিয়ে আনা হয়েছে। এবং বুঝতে হবে পেট্রোলের প্রাইসের ওপরে কিন্তু স্টেট লেভেলে একটা ভ্যাট ইম্পোজ করা হয়। কেন্দ্রের তরফে বারবার রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্টগুলোকে বলা হয়েছে যে আপনারা ভ্যাটটা কমানোর চেষ্টা করুন, এবং অনেক রাজ্য কমিয়েছে। যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয় যে ক্রুড অয়েলের প্রাইস আরও বাড়লো, কেন্দ্র নিজের তরফ থেকে যথেষ্ট তৎপরতার সঙ্গে অ্যাকশন নেবে, এবং আমরা ইন্টারনালি এক্সপেক্ট করব যে রেসপেক্টিভ ফেডারেল স্ট্রাকচার যে স্টেট গভর্নমেন্ট তারাও পুরো সিচুয়েশনটা বুঝে তাদের তরফ থেকে ভ্যাট কমাবে এবং সাধারণ মানুষের উপর বাড়তি কোনো চাপ আসবে না। লেটস হোপ ফর দ্য বেস্ট। অনির্বাণ, দেখুন এখানে পেট্রোল ডিজেল নিয়ে দাম নিয়ে আলোচনাটা আমরা পরে করতে পারি, কিন্তু আমি আপনার সঙ্গে একটা বিষয়ে একমত যে ইসরায়েলের এই সিদ্ধান্ত, ইরান আক্রমণের সিদ্ধান্ত পূর্ব পরিকল্পিত হতে পারে, পূর্ব নির্ধারিত হতে পারে, কিন্তু এটা আগামীতে হঠকারী হিসেবেই প্রমাণ হবে বলে আমার ধারণা। তার কারণ হচ্ছে যে ইহুদি গণহত্যা দিয়ে একসময় 1930-এর দশকে জার্মানিতে হিটলার নিজের পায়ের তলায় জমি শক্ত করেও 1940-এর দশক আস্তে আস্তে কয়েক বছরের মধ্যে তার গোটা সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, সেই প্রায় একই ধরনের গণহত্যার ওপর দাঁড়িয়ে বর্তমান ইসরায়েল রাষ্ট্র কিন্তু চেষ্টা করছিল নিজের পায়ের তলায় জমি শক্ত করার। এখন হয়তো জমিটা শক্ত আছে বলে মনে হচ্ছে। গাজায় তারা যে গণহত্যা দিনের পর দিন মাসের পর মাস চালাচ্ছে, হতে পারে সেখান থেকে তাদের সেই আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে বাকি ইরান ইত্যাদি এদেরকে বোধ আমরা একইভাবে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি। আয়রন ডোমের কথা একদম কারেক্টলি আপনি পয়েন্ট আউট করেছেন, যে আয়রন ডোম নিয়ে বহু চর্চা আমরা এর মধ্যে খবরের কাগজ মিডিয়াতে আমরা পড়েছিলাম, সেই গর্ব কিন্তু চুরমার হয়ে গেছে। এবং এই অহংকার, শুধু ইসরায়েলের অহংকার চুরমার হলো না, আমেরিকার দেওয়া আয়রন ডোম, তো আমেরিকার যারা সমর বিশেষজ্ঞ, সমরাস্ত্রের কোম্পানি ইত্যাদি, তাদেরও কিন্তু গর্বটা চুরমার হলো। সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের এই প্রত্যাঘাত আগামীতে কতটা তার এসকালেট করবে, তাদের কতটা সামরিক ক্ষমতা রয়েছে, তাদের পেছনে রাশিয়া বা চীন কিভাবে এসে দাঁড়াবে, তার উপর কিন্তু আগামীতে ইসরায়েলের অস্তিত্ব, কার্যত ইসরায়েল রাষ্ট্রের কথা বলছি আমি, সাধারণ মানুষের কথা বলছি না, তাদের এই যে গণহত্যার ওপর দাঁড়িয়ে যে রাজনীতি, সেইটা কতটা থাকতে পারবে, টিকতে পারবে, সেটা একটা বড় প্রশ্নের মুখে পড়ে যাবে। ইসলামিক ব্রাদারহুড বলে যে কিছু হয় না, সেটা আমরা এর মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি। ওই ধর্ম দেখে কেউ কারো পাশে দাঁড়ায় না, সবাই আন্তর্জাতিক ইন্টারেস্ট, বিজনেস ইন্টারেস্টের প্রশ্নেই পাশে দাঁড়াচ্ছে। এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হতে পারে যে ট্রাম্প এবং পুতিনের যে ব্যক্তিগত বন্ধুত্বের ভাষ্য আমরা মাঝে মাঝেই শুনে থাকি, দুজনে নাকি একে অপরের সঙ্গে প্রচুর কথা বলেন, কিন্তু যখন এই কনফ্লিক্টটা হচ্ছে, রাশিয়া কিন্তু মোটেই বলেনি যে আমরা ইরানের পাশে থাকবো না, বা আমেরিকাও মোটেই বলছে না আমরা ইসরায়েলের উল্টো দিকে যাব। অর্থাৎ এখানে যে যা নিজস্ব ইন্টারেস্ট নিয়ে নিজের জায়গাতেই থাকবে। যদিও রাশিয়া ইউক্রেন নিয়ে এখন অনেক ব্যস্ত রয়েছে, তারপরেও যদি তারা ইরানকে পুরো সাপোর্ট দেয়, চীন যদি গোপনেও সাপোর্ট দিতে শুরু করে, তাহলে ইসরায়েলের কিন্তু আগামীতে অশনি সংকেত আমি দেখতে পাচ্ছি। সেই অবস্থায় দাঁড়িয়ে যতই লবির বাধ্যবাধকতা থাকুক, আমেরিকা কিন্তু আগ বাড়িয়ে চড় খেতে মোটেই যাবে না। তখন তারা বলবে ইসরায়েল বাবা তুমি তোমারটা সামলে নাও, আমি আমারটা বুঝে নিচ্ছি। তাদের তো ব্যবসা নিয়ে কথা। অন আ লাইটার নোট, আমরা যখন এটা নিয়ে আলোচনা করছি, আমি জাস্ট একটু আগে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দফতর তারা উইশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জন্মদিন বলে কথা, তো আমি একটু চন্দনদার কাছে আসি। এটা জাস্ট আমি লাইটার নোট আমি মেনশন করলাম। চন্দনদার কাছে আমার এখানেই জিজ্ঞাসা যে যদি আমরা দেখি যে জাস্ট 30 বছর 35 বছর আগে যে জিও পলিটিক্যাল ইকুয়েশন ছিল এবং ভারতের অবস্থানটা যা ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ডিফারেন্ট। অ্যাবসলিউটলি অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি অ্যাবসলিউটলি ঠিক কথা বলেছো তুমি। ইনফ্যাক্ট আমরা যদি এখানে দেখি, দেখো নন অ্যালাইন্ড মুভমেন্ট নিয়ে যে প্রসঙ্গটা আমরা উঠিয়েছে, ন্যাম একদম জওয়াহরলাল নেহরুর সময় কোল্ড ওয়ারে তার ভূমিকাটা কী ছিল বুঝতে হবে। আফ্রিকান নেশনস, এশিয়ান নেশনস, স্পেশালি সাউথ ইস্ট এশিয়াতে কতটা প্রোটেকশনের কাজ করেছিল, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভূমিকাটা কী ছিল এই ইসরায়েল এবং প্যালেস্টাইন কনফ্লিক্টে। ইয়াসের আরাফাত বেঁচে ছিলেন, মনে থাকতে পারে, ওনার রেগুলার ভিজিট ছিল ইন্ডিয়াতে আসা এবং ইন্ডিয়াতে আলোচনা করা, এবং আমাদেরও নির্দিষ্ট ভূমিকা
ভূমিকা ছিল। আমরা খুব ভালো করে জানি 1992 সাল পর্যন্ত আমাদের সরাসরি ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল না, এক্সেপ্ট একটা কাউন্সুলেট ছিল ওই মুম্বাইতে। এখন প্রশ্নটা হচ্ছে যে যেটা অভ্র বলছেন যে আমরা দেখব আমাদের ইন্টারেস্ট, আমি ঠিক এক্সপ্যানশনিজমের এই দিকটাই দেখতে চাইছি। চায়নাও তো তাই বলছে, আমরা দেখব আমাদের ইন্টারেস্ট, পাকিস্তানও তাই বলছে। ঠিক সেইভাবে জিও পলিটিক্যাল গালফের যে লোকেশনস, প্রত্যেকে তার নিজের ইন্টারেস্ট দেখছে। প্রশ্নটা হচ্ছে এই ইন্টারেস্টটা কোথায়? অর্থনীতি ইন্টারেস্টটা কোথায়? তেল ইন্টারেস্টটা কোথায়? একটা দেশ আর একটা দেশের এক্সপ্যানশন করে যাওয়া এবং এটা একটা জিও পলিটিক্যাল টেনশন তৈরি করা। তুমি দেখো গালফের ওই অঞ্চলটাতে ইসরায়েল দীর্ঘদিন ধরে একটা টেনশনের ভূমিকায় আছে এবং সেক্ষেত্রে ইরানের সাথে তার কনফ্লিক্ট একেবারে ঐতিহাসিক। অ্যাট দি সেম টাইম ইরানের সাথে তার কনফ্লিক্টের থেকে অনেক বেশি বড় কনফ্লিক্ট তো ইউএসের সাথে। ইরান তো বেসিক্যালি ইউএস অ্যান্ড ইরানের মধ্যে যে কনফ্লিক্ট তার শরিক হয়েছে ইসরায়েল, এবং ইসরায়েলকে ব্যবহার করা হচ্ছে, এটা তো বাস্তব। সুতরাং আমরা একটা জিনিস বুঝতে পারি যে আজকে যদি আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়ার মতো বড় দেশগুলো যদি সলিসিট করতে না পারে, শুধু মনে করে এটা আমার ইন্টারেস্ট, এই আমার ইন্টারেস্টে আমি দেখব, আমার এক্সপ্যানশন, ইকোনমিক, কমার্শিয়াল, ট্রেড ইন্টারেস্টটা দেখব, তাহলে পৃথিবী কিন্তু ধীরে ধীরে স্লিপ করবে। এই আমার ধরনের এখানে কিছু প্রশ্ন অনেকবাবুর মানুষের যখন আমরা বলার সময় বলি যে আমরা আমাদের ইন্টারেস্ট দেখব, কিন্তু এই ইন্টারেস্টের প্রশ্ন, ইন্টারেস্টটা কি শুধুমাত্রই তেলের দাম বাড়বে কি বাড়বে না এটা দেখে তো এই অ্যালাইনমেন্ট হয় না। যদি সত্যি সত্যি এই যুদ্ধটা সেটা দীর্ঘস্থায়ী হয় এবং আরও তার ব্যাপ্তি সেটা যদি আরও বড় আকার নেয়, এখানে আমার প্রশ্ন, আমি যেটা আগেও বলছিলাম যে আগে যে ইকুয়েশন ভারতের সঙ্গে ছিল বর্তমানে দাঁড়িয়ে সেটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এবং আমি আগেও যেটা বলছিলাম যে ইসরায়েল এবং ভারতের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, সেখানে সেটা যেভাবে তুলে ধরা হচ্ছে, যেভাবে সেটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি আমরা দেখছি যে সাধারণ মাঝে যেমন যে যে ঝিবলি ট্রেন্ড যেটা ভীষণ রকমভাবে ভাইরাল হয়েছিল, আমরা দেখেছিলাম যে ইসরায়েলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে, সেখান থেকে নেতানিয়াহু আর প্রধানমন্ত্রী তাদের সি বিচের ছবি, সেটাকে তার জিবলি অবতার সেটা দিয়ে পোস্ট করা হচ্ছে। অর্থাৎ এটা থেকেই বোঝা যায় যে ইসরায়েল এবং ভারতের সম্পর্কটা অ্যাবসলিউটলি নতুন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে কি হতে পারে, এই অক্ষটা কি হতে পারে? কারণ ভারতকে মাথায় রাখতে হবে আরো অনেক কিছু, ইরানের কথা মাথায় রাখতে হবে, আমেরিকার কথা মাথায় রাখতে হবে, রাশিয়ার কথা মাথায় রাখতে হবে, চায়নার কথা মাথায় রাখতে হবে, পাকিস্তানের কথা মাথায় রাখতে হবে। সেখানে আপনার কি মনে হয়? না, এটা আপনি একদম সঠিকভাবে বলেছেন। এবং আগেও যে আলোচনাটা হচ্ছিল যে ভারতের সাথে কিন্তু দুটো দেশেরই খুব ভালো সম্পর্ক। ইসরায়েলের সাথে সম্পর্ক ডেভেলপ করেছে গত 3 দশক ধরে, আর ইরানের সাথে সম্পর্ক কিন্তু অনেক দিনের, দীর্ঘদিনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। চাবাহার পোর্টের কথা এখানে বলেছেন, অভ্র বোধহয় বলেছেন, চন্দন বোধহয় অর্থনৈতিক স্বার্থের কথা বলেছেন, আমি যতদূর মনে করতে পারছি। ফলে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ভারতের প্রথম কথা, প্রতিটি দেশই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিজের জাতীয় স্বার্থ আগে দেখে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ন্যাশনাল ইন্টারেস্ট। সেটা দেখেও আমাদের যেটা করতে হবে যে আজকে তো একটা পৃথিবী হয়ে গেছে, ইন্টারডিপেন্ডেন্সের ওপরে দাঁড়িয়ে আছি, আমরা কেউই বিচ্ছিন্ন থাকতে পারি না। আমার নিজের স্বার্থ যেমন দেখতে হবে, পাশাপাশি আমাকে আন্তর্জাতিক অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি, তার প্রভাবও আমাদের ওপরে পড়বে। ফলে ভারত যে স্ট্যান্ডটা নেবে বলে অন্তত আমার বিশ্বাস, যেহেতু দুটো দেশই খুব ভারতের ঘনিষ্ঠ এই মুহূর্তে, ফলে ভারত সরাসরি কারোর পাশে দাঁড়াবে না, সরাসরি কারোর বিরোধিতা করবে না। রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রেও আমরা যে স্ট্যান্ডটা নিয়েছিলাম, আমরা বলেছিলাম যে যুদ্ধ থামাও, যুদ্ধ দরকার নেই, শান্তি চাই। আমার ধারণা সেই স্ট্যান্ডই থাকবে ভবিষ্যতে ভারতে।